ভাবুন তো ২০১৫ সালে ১,০০০ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন, যা কিছু করতে পারতেন, ২০২৬ সালেও কি তাই করতে পারেন? উত্তর হলো না। কেন করতে পারেন না? কখনো কি প্রশ্ন জেগেছে মনে? উত্তর হয়তো বা পেয়েছেন, টাকার মান কমে গিয়েছে। কিন্তু এই যে টাকার মান কমে গিয়েছে, এর মূল কারণটা কি? এর মূল কারণ ইনফ্লেশন। ইনফ্লেশন হলো এমন একটা নীরব ব্যাধি, যে ব্যাধিটা ধীরে ধীরে আপনার টাকার মানকে কমিয়ে দিবে। অর্থাৎ আপনার ১৫ সালে টাকার মান যতটা থাকবে, ১৫ সালে ১,০০০ টাকা দিয়ে আপনি যতটা দ্রব্য কিনতে পারবেন, ২০২৫ বা ২৬ সালে এসে আপনি ততটা পারবেন না। যতটা কম দ্রব্য কিনতে পারবেন ঠিক ততটা দ্রব্য, যতটুকু কম পাচ্ছেন ঠিক ততটুকু কম দ্রব্যকেই বলা হবে ইনফ্লেশন, বা ততটুকু কম মানকেই বলা হবে ইনফ্লেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনফ্লেশন কি, কিভাবে ইনফ্লেশন কাজ করে এবং ইনফ্লেশন থেকে রক্ষার উপায় কি। হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এই যে আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা রাখলে ইনফ্লেশন কোনোভাবে আপনার টাকাকে প্রভাবিত করছে কিনা। যদি প্রভাবিত করে থাকে তাহলে সেটি থেকে মুক্তির উপায় আসলে কি। আসুন আসল আলোচনায় চলে যাই। ইনফ্লেশন আসলে কি? ইনফ্লেশন এমন একটা ব্যাপার যেখানে সময় যত গড়াবে ততই আপনার টাকার মান কমতে থাকবে। আজকের ভিডিওটা আমি একদম ইকোনমিক্সের ভাষায় না কথা বলে আমার আপনার ভাষায় কথা বলছি, যেন আমরা টপিকটা বুঝতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আজকের ভিডিওর অর্থ এই নয় যে ইকোনমিক্যাল টার্ম ইকোনমিক্সের ভাষায় বোঝানো। আজকের ভিডিওর অর্থ বা উদ্দেশ্য এটাই, আমরা যেন ইনফ্লেশন বুঝতে পেরে আমাদের প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারি। তো ইনফ্লেশন হলো এমন একটা প্রসিডিউর যেখানে সময় যত গড়াবে আপনার টাকার মান কমতে থাকবে, আর সেই সমপরিমাণ টাকা দিয়ে পূর্বের তুলনায় বর্তমানে আপনি কম দ্রব্য কিনতে পারবেন। অনেক সময় এমন হয় যে আমরা ব্যাংকে টাকা রাখি। এই যেমন ধরুন ২০১৫ সালে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং ২০২৫ সাল পর্যন্ত আপনি মুনাফা পেয়েছেন। এখন ২০২৬ সাল। আপনার মনে হতে পারে এই যে ১০ বছরে কিন্তু ব্যাংক আপনাকে মুনাফা দিয়েছে, আপনি ব্যাংকে কিন্তু টাকাটা এমনিতে ফেলে রাখেননি। এখন আপনাকে হিসাব করতে হবে ব্যাংক থেকে আপনি কত টাকা মুনাফা পেয়েছেন এবং কত পার্সেন্ট ইনফ্লেশন ছিল। জানুয়ারি ২০২৬ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন ছিল ৮.৫৮%। অপরদিকে দেখুন, কোনো ব্যাংক আপনাকে জানুয়ারি ২০২৬-এর নিট মুনাফা ৮.৫৮% দেয়নি। সেখানে হয়তোবা মুনাফা দেওয়া হয়েছে ৮ বা ৯ বা 10%, কিন্তু ট্যাক্স কেটে, বিভিন্ন ধরনের ট্যাক্স কেটে আপনাকে ৬ বা ৭%-এর বেশি মুনাফা কোনো ব্যাংকই দেয়নি। আপনি হিসাব করে দেখতে পারেন। দেখা গেল আপনি ১,০০০ টাকা জমা রেখেছেন, ১,০০০ টাকার বিনিময়ে মাস শেষে আপনাকে হয়তো বা ৭০০ বা ৮০০ টাকা দেওয়া হয়েছে। সেখানেও আপনার টাকার যতটুকু ইনফ্লেশন হয়েছে তার চেয়ে কম পরিমাণ অর্থ আপনাকে মুনাফা হিসাবে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার টাকার মান ধীরে ধীরে কমে গিয়েছে। এ তো গেল এক মাসের হিসাব। বিগত সময়ে টাকার মানের তুলনায় ইনফ্লেশন আরও বেশি ছিল। যেমন কোভিডকালীন সময়ে ইনফ্লেশন প্রায় ১০ ছুঁই ছিল। তখন আমাদের ইন্টারেস্টের হার কিন্তু কম ছিল, প্রায় ৬-এর কাছাকাছি ছিল। তার মানে দেখুন, আপনি লম্বা সময় আপনি ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক আপনাকে মুনাফা দিয়েছে ৬%-এর আশেপাশে, আর ইনফ্লেশন ছিল 10%-এর আশেপাশে। অর্থাৎ দেখুন, নিট আপনার টাকার মান কমে গিয়েছে প্রায় 4%। অর্থাৎ দেখুন, ২০১৫ সালে আপনার টাকার মান যতটা ছিল, ২০২৫ সাল যদি আমরা ধরি, 10 বছরে গড়ে যদি আমরা ৯% ইনফ্লেশন ধরি, তার মানে ৯×৯০। তার মানে আপনার ৯০% টাকার মান কমে গিয়েছে। অর্থাৎ আপনি ১,০০০ টাকায় ২০১৫ সালে যতটা দ্রব্য কিনতে পারতেন, আপনি ২০২৬ সালে এসে বা ২৫ সালে এসে ততটা দ্রব্য কিনতে পারবেন না। তার চেয়ে ৯০% দ্রব্য কম কিনতে পারবেন। আপনার নিট 10% দ্রব্য অতিরিক্ত কিনতে পারবেন। এটি হলো ইনফ্লেশন। এখন ইনফ্লেশন থেকে বাঁচার উপায়টা আসলে কি? আমরা তো ইনফ্লেশন নিয়ে অনেক বড় বড় কথা বললাম। আপনার তো মনে প্রশ্ন জাগতে পারে, এই যে ইনফ্লেশন হচ্ছে, দিন শেষে ব্যাংকে টাকা রাখার চেয়ে তো ভালো সলিউশন আমাদের হাতে নেই। আমাদের তো দিন শেষে ব্যাংকে টাকা রাখতেই হবে। অবশ্যই আপনি ব্যাংকে টাকা রাখবেন, কিন্তু আপনাকে কিছুটা ক্যালকুলেটিভ হতে হবে, আপনাকে কিছুটা হিসাবি হতে হবে। আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন, কোন স্কিমে টাকা রাখবেন, কোন স্কিমে টাকা রাখলে আপনি অধিক পরিমাণ রিটার্ন পাবেন, এই হিসাবগুলো করে তবেই আপনাকে ব্যাংকে টাকা রাখতে হবে। অন্যথায় আপনার টাকার মান ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি দরিদ্র হতে থাকবেন।
কিছু কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো আপনাকে ডাবল বেনিফিট স্কিম প্রোভাইড করবে। আপনি চাইলে সেই ব্যাংকগুলোতে টাকা রাখতে পারবেন। সেখানে দেখা যাবে ইনফ্লেশনের তুলনায় আপনার রিটার্নটা একটু বেশি হবে। আপনি চাইলে এমন কিছু জায়গায় ইনভেস্ট করতে পারেন যেখানে আপনাকে এফডিআর রেট ইনফ্লেশনের কাছাকাছি দিবে, এবং যে মুনাফাটা পাচ্ছেন সেই মুনাফার টাকা দিয়ে আপনি চাইলে একটা ডিপিএস করতে পারেন। তাহলে আপনাকে একই টাকা দিয়ে ডাবল প্রফিট পেতে পারবেন। একটা প্রফিট আপনাকে এফডিআর থেকে দিবে, আর একটা প্রফিট আপনাকে ডিপিএস থেকে দিবে। একটা নির্দিষ্ট সময় পর আপনার সেই ম্যাচুরিটি পিরিয়ড পর ডিপিএস আপনাকে ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন দিবে। তাহলে দেখা যাবে যতটুকু ইনফ্লেশন হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। এছাড়াও আরও কিছু ওয়ে আছে, প্রসিডিওর আছে, যে প্রসিডিওরগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার টাকার মান বাড়িয়ে ফেলতে পারেন। এই যেমন ধরুন জমিতে ইনভেস্টমেন্ট। এখন আপনার মনে হতে পারে আপনি তো জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন না, কারণ জমি কেনা অনেক ঝামেলার। আপনি জমির ডকুমেন্ট বোঝেন না, জমির প্রোগ্রেস বোঝেন না। প্রোগ্রেস ছাড়া জমি কিনলে তো আপনাকে লস খেতে হবে। সেক্ষেত্রে আপনি কোথায় ইনভেস্ট করবেন? ইনভেস্টমেন্টের জন্য আরও কিছু প্রসিডিওর আছে। দিন শেষে আপনাকে ব্যাংকেই চলে আসতে হবে। এক্ষেত্রে আপনি ট্রেজারি বন্ড কিনতে পারেন, ট্রেজারি বিল কিনতে পারেন, সঞ্চয়পত্র কিনতে পারেন। আর এইগুলোর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে যে এখানে কোন জিনিসটাতে ইনভেস্ট করলে বা কোন স্কিমটাতে ইনভেস্ট করলে আপনাকে অধিক পরিমাণ মুনাফা দেওয়া হবে। এটি হলো ইনভেস্টমেন্ট এবং প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং, যেখানে আপনার ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে আপনাকে প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হবে, যেখানে আপনার রিটার্নটা অবশ্যই যেন ইনফ্লেশনের চেয়ে বেশি হয়। সবাই চাইলেই কিন্তু জমিতে ইনভেস্টমেন্ট করতে পারবে না, সবাই চাইলেই কিন্তু ব্যবসা করতে পারবে না। ব্যবসা করা অনেক হ্যাসেলের ব্যাপার। একজন বাড়ির মহিলা সদস্য সে চাইলেই কি জমি কিনতে পারবে? সে চাইলেই কি ব্যবসা করতে পারবে? মোটেও পারবে না। সে কি করতে পারবে? সে চাইলে সঞ্চয়পত্র করতে পারবে, সে চাইলে প্রাইজ বন্ড কিনতে পারবে, সে চাইলে ট্রেজারি বন্ড কিনতে পারবে, সে চাইলে ট্রেজারি বিল কিনতে পারবে, সে চাইলে ডাবল বেনিফিট মুনাফা স্কিম ওপেন করতে পারবে। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোথায় ইনভেস্ট করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনফ্লেশন কিভাবে আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে। আপনি যদি 10 বছরের জন্য আপনার টাকা ব্যাংকে স্থিরভাবে রেখে দেন, তাহলে দেখবেন সেখানে আপনার 40 থেকে 50% টাকা কমে গিয়েছে মুনাফা পাওয়ার পরেও। আর যদি সেটা আপনি প্রপারলি ইনভেস্ট করতে পারেন, তাহলে দেখবেন ব্যাংকে টাকা রাখার পরেও 10 বছর পরে আপনার বিনিয়োগকৃত টাকা আপনাকে প্রপার রিটার্ন দিয়েছে, যেখানে আপনার ইনফ্লেশনের চেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা যদি এই সংক্রান্ত তথ্যগুলো জানতে চান, যেখানে প্রপার বিনিয়োগ, ইনফ্লেশন, ইকোনমিক্সের বিভিন্ন টার্ম, এবং আপনার হাতে যদি কিছু টাকা থাকে সেই টাকা আপনি কিভাবে প্রপারলি ইনভেস্ট করতে পারবেন, মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে পারবেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে এখন থেকে নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক কথা হলো, পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।